আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের রোজ রাতের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারি উইথ উৎপল শুভ্র। উৎপল শুভ্র আছেন আমাদের সঙ্গে স্টুডিওতে, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক। আমরা রোজ রাতে তার সঙ্গে এই আলোচনায় আসি যে খেলাধুলা এবং আনুষঙ্গিক নানা খবরাখবরের বিশ্লেষণ শুনতে। আর গত এক সপ্তাহে যারা এই অনুষ্ঠানে আপনারা জানেন যে সরাসরি ফোনে যুক্ত হতে পারেন বাড়ি থেকে দর্শকরা, আমাদের ফোন নম্বর 81892118, এই নম্বরটি খোলা আছে। আপনারা চাইলে আজকেও যোগাযোগ করতে পারেন, যুক্ত হতে পারেন, আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন উৎপল শুভ্রর কাছে আপনার যে কোনো প্রশ্ন বা যে কোনো অভিমত জানাতে। এবং আজকে যে বিষয়টি সুব্রতা, মানে আজকে খেলাধুলা নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা যখন পরিকল্পনা করছিলাম যে আসলে কি নিয়ে আলোচনা, তো সব জায়গাতে একটা বিষয়ই দেখছি যে করোনার কারণে, করোনা ভাইরাস এর কারণে জনজীবন বিশ্বজুড়ে বিপর্যস্ত হতে শুরু করেছে। এরই মধ্যে বিভিন্ন দেশে দেশে, বাংলাদেশেও এক ধরনের উৎকণ্ঠা রয়েছে এবং খেলাধুলার অঙ্গনে বলতে গেলে সবচেয়ে স্বাভাবিক দেখছি। মানে আমি আশেপাশে যা দেখছি আমাদের পার্শ্ববর্তী দেশগুলো বা সারা পৃথিবীতে, বাংলাদেশে মনে হচ্ছে যে আসলে তেমন কিছু হচ্ছে না। আমার একটু এই জিনিসটা একটু আমার জন্য একটু ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, সত্যি কথা যদি বলি। যদি খেলার সঙ্গে যায় না, খেলার সঙ্গে যায় না, আবার যায়ও। আমি তো কালকে আমরা করোনা নিয়ে আলোচনা করেছি এবং আমার তো মনে হচ্ছে এটা আসলে অনুষ্ঠানের নামই বদলে দেওয়া দরকার। এটা কিন্তু গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ আমার খুব প্রিয় লেখক, মারা গেছেন। তো উনি লাভ ইন দ্য টাইম অফ কলেরা লিখেছিলেন। আমার মনে হয় এখন আসলে লাভ ইন দ্য টাইম অফ করোনা হয়তো লিখতেন বেঁচে থাকলে। তা আমাদের এখন যে অনুষ্ঠানটা আলোচনাটা হয়ে গেছে স্পোর্টস ইন দ্য টাইম অফ করোনা। তো সেটা যদি বলি, ধরুন আমাদের স্কুল কলেজ এখনো খোলা, আমার ছোটো ছেলেকে আমি স্কুলে পাঠাচ্ছি না, আমার নিজের ব্যক্তিগতভাবে ভয়। আমার বড় ছেলে আজকে যাওয়ার কথা ছিল রাজশাহী, রুয়েটে পড়েও, আমি পাঠাই। আমরা রোজ রাতে আমাদের এখানে নিউজ আওয়ার এক্সট্রা বলে যে আলোচনাটা হয় করোনা নিয়ে হচ্ছে, এবং সেখানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এরকমটি বলছেন বিশ্বের বিভিন্ন দেশে যারা আক্রান্ত হচ্ছেন প্রায় 1.1 লাখ মানুষ আক্রান্ত হয়েছেন এবং আজকে দেখলাম যে 5,000-এর মতো মৃত্যুবরণ করেছেন। তো সেখানে এই পরিসংখ্যানটা দিয়ে তারা বলছেন যে করোনা ভাইরাসে যাদের বয়স 10-এর নিচে, এই শিশু কিশোররা কিন্তু খুব বেশি আক্রান্ত হচ্ছে। আমার মনে হয় যেহেতু এটা নিউজ আওয়ার এক্সট্রার বিষয়, আমি 10-এর নিচে আক্রান্ত হলে তাদের কিছু হবে না এই ব্যাপারে নিশ্চিন্ত আছি। কিন্তু তারা যখন ফিরে আসবেন তাদের বাড়িতে, ওই বাড়িতে সবাই 10 বছর বয়সী না, ওই বাড়িতে অনেক বয়স্ক মানুষ আছে। আমার মনে হয় যে এই লাইনে আমরা না যাই। একটা ফোন চলে আসছে এর মধ্যে, আমরা নিশ্চয়ই করোনা নিয়ে না সেই প্রশ্ন, অবশ্যই খেলাধুলা নিয়ে। আমরা ফোনটা শুনলে বুঝতে পারবো যে কি নিয়ে। দর্শক কে আছেন? হ্যালো, জি বলুন। জি আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে সৌরভ বলছিলাম। জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল উৎপলদার কাছে, যে উৎপলদা, যে আমাদের দেশে যখন ক্রিকেটাররা যখন ভালো খেলে তখন আমরা মানে খুব সুন্দর আসলে আপনার মন্তব্য করতে থাকি, খুব সুন্দর কথাবার্তা বলি। যখনই আপনার কিছু ম্যাচ খারাপ খেলে বা খারাপ সময়ের মধ্যে যায়, তখন এশিয়ার বাইরের যে দেশগুলো তাদের তুলনায় আমাদের ভক্তদের ফ্যানদের আপনার মন্তব্যগুলো খুব নেতিবাচক হয় ফেসবুকে, এবং বিশেষত বিসিবির অফিসিয়াল যে পেজগুলোতে আসলে পড়ার অযোগ্য হয়ে যায় এমন এমন সময়। তা আমার প্রশ্নটা হচ্ছে যে এশিয়ার বাইরের দেশগুলোর তুলনায় এশিয়ার মধ্যে দেশগুলোর ভক্তদের মন্তব্যগুলো কেন খুব বেশি নেতিবাচক হয়, এবং এটা কমানোর জন্য, মানসিকতাটা চেঞ্জ করার জন্য গণমাধ্যম কি কোনো ভূমিকা পালন করতে পারে কিনা? ধন্যবাদ। দর্শক, এটা দেখলাম যে বাংলাদেশের মানুষ আসলে খুব ক্রিকেট পাগল। দেখেন আমরা করোনা নিয়ে আলোচনা শুরু করলাম, না করোনাই তো, তার মনে নিশ্চয়ই করোনা আছে, যেহেতু অনুষ্ঠানটা খেলার, উনি খেলা নিয়েই প্রশ্ন করবেন, এটার মধ্যে অন্যায় কিছু নেই। এটা ছোট করে সেরে ফেলি, কারণ করোনা নিয়ে আসলে করোনা রিলেটেড খেলার যেটা বললাম স্পোর্টস ইন দ্য টাইম অফ করোনা, ওইটা নিয়ে অনেক আলোচনার আছে। এটার বড় কারণ স্বরূপ যে বাংলাদেশে আমাদের আবেগ খুব বেশি। আবেগ তো পৃথিবীর সব মানুষের থাকে, আমরা একটু আবেগে টইটুম্বুর। আর যেটা বড় কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশে ক্রিকেট ছাড়া আর কোনো খেলায় আমরা টপ লেভেলে ওইভাবে কম্পিট করি না, এই জন্য আমাদের সকল আবেগ আমরা ক্রিকেটে ঢেলে দিই। এবং সেটা আমাদের প্রাপ্তি অপ্রাপ্তি, আমাদের আনন্দ হতাশা, আমাদের বেদনা, আমাদের ব্যক্তিগত জীবনের সব কিছু ক্রিকেট একটা প্রতীকী রূপ হয়ে ওঠে। যেখানে ক্রিকেটের জয়ে আমরা এক ধরনের নিজেদের জয় খুঁজি, ক্রিকেটের পরাজয় নিজের পরাজয় মনে করি। এই কারণেই জিনিসটা খেলাটার খেলা থাকে না। আর অন্যান্য দেশগুলোতে যেটা হয়েছে, তাদের জীবনটা হয়তো আর একটু আমার ধারণা একটু বিস্তৃত। খেলার জগতে যদি বলেন, তাদের ওইখানে ধরেন ইংল্যান্ডেও ক্রিকেট ফুটবল নিয়ে অনেক পাগলামি হয়, অলমোস্ট এইরকমই হয়। ওই সমর্থকদের মানসিকতাটা সব জায়গায় এইরকমই থাকে। এটা আসলে যেটা হয়েছে কি, আগে যেটা আমি যেটা সবসময় বলি যে এই জিনিসটা এখন খারাপ হয়ে গেছে, আগে খুব ভালো ছিল, এটা বললে মনে হবে যে আমার বয়স হয়ে গেছে। এটা আসলে বড় কারণ আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়াটা, আপনার এই ফেসবুক, মেইনলি ফেসবুক, বাংলাদেশ যেহেতু ফেসবুকেরই জয় জয়কার। আগে কি হতো, আগে যখন এই ধরনের ম্যাচ হতো, আগে ন্যাচারালি বাংলাদেশে এত ম্যাচ খেলতো না, টেলিভিশনটাতে খেলা দেখাতো না, কিন্তু খেলা নিয়ে তো আলোচনা ছিল, সেটা হতো আবনি মডার্ন ছিল এটার বদলে। তখন আমরা কী করতাম, আমরা চায়ের দোকানে বসে আলোচনা করতাম, বন্ধুদের আড্ডায় বসে আলোচনা করতাম। আমার আর আপনার আলোচনাটা সারা দেশে ছড়িয়ে পড়তো, সারা দেশ কোথায়, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তো না, ফেসবুকে। হ্যাঁ, এখন যেটা হয়েছে, নওরোজ ইমতিয়াজ লিখলেন যে কাল রাতে আমার ঘুম হয়নি, ভোরবেলা ঘুম ভেঙে গেল।
সেটা আমি নরওয়েজের সঙ্গে আমার 1 বছর দেখা হয় না, আমি জেনে গেলাম, আমেরিকা তার বন্ধু জেনে গেল। একইভাবে খেলার ক্ষেত্রেও আমাদের জিনিসগুলো, এই জিনিসটাই তখন আস্তে 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 স্নোবলিংয়ের মতো অনেক বড় হয়ে ওঠে। আপনি যখন বললেন, এর সঙ্গে আরেকজন বললো, তো এটা তো আমাদের শুধুমাত্র খেলার ক্ষেত্রে না, আমাদের যে কোনো দর্শক ক্ষেত্রে এই যে সমস্যা। বিষয়টা বোধহয় একটু কিছুটা উদ্বেগ বা কিছুটা হতাশা থেকে বললেন যে যখন তারা কোনো একটা খেলায় খারাপ করে তখন তাদেরকে আমরা একদম নামিয়ে নিয়ে আসি, আর যখন ভালো করে তখন আসলে তাদেরকে না, আমরা এটা নিয়ে গতদিন একটু হালকা আলাপ হয়েছিল। এটা গণমাধ্যমকে দোষ দেওয়াটা একদম অন্যায়। না, উনি বলছিলেন যে গণমাধ্যমের কিছু করবার রয়েছে কিনা। ভূমিকা গণমাধ্যমে তো আমরা এগুলো বলি, লিখিও। যেটা আসলে হচ্ছে কি, না আছে তো সাধারণ দর্শক। যখন বাংলাদেশ ম্যাচ জেতে, সাংবাদিকরা সত্যিকার অর্থে তাদের কাজ করতে গিয়ে এমন ব্যস্ত থাকেন, তাদের আনন্দ করার অবকাশ হয় না। তারা আনন্দ করেন না, তারা প্রফেশনাল, তাদের নিজের কাজটা নিয়ে ব্যস্ত থাকেন। তো অনেকে বলে যে আমাদের লেখা পড়ে নাকি মানুষ বেশি হয়। তা আমরা তো আমাদের লেখা তো যদি বলি, টেলিভিশন তো ধরেন এইভাবে এত বিস্তৃত হয়নি, এর আগে অনলাইন এত বিস্তৃত হয়নি, মেনলি তো ছিল নিউজ পেপার। তো আমাদের লেখা তো মানুষ পরের দিন সকালে পড়তো, আগের রাতেই তো দেখতাম অবস্থা খারাপ। তো এই প্রসঙ্গ আমরা একটু, ঠিক আছে, যতটুকু বলার বলেছি। আমি করোনা নিয়ে একটু বলি যে আরেকজন দর্শক আছেন কে আছেন? করোনার একটু কিন্তু অনেক কিছু ব্যাপার ছিল আজকে। থাকবো আমরা যখন এটা ফোনে ফাঁক পাবো তখন এটা নিয়ে শুনে নেবো। আজকে ফাঁক কে পাবেন আছেন না। আমাদের সঙ্গে? জি, আমি জুয়েল বলছিলাম সিলেট থেকে। জি জি বলেন। জি, আমি সুব্রতার সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ, শুনতে আপনি পাচ্ছি বললেই আমি। তিনি শুনতে পাবেন, বলুন। দাদা, আমার একটু প্রশ্ন হচ্ছে, মানে আমি আপনার সাথে কথা বলতে পারছি এটাই ভালো লাগছে, কারণ আপনাকে আমি শ্রদ্ধা করি এবং আমি একজন ভক্তও। আর আমার প্রশ্নটা হচ্ছে দাদা, খুবই সিম্পল প্রশ্ন, আমি একটু কনফিউজ। প্রশ্নটা হচ্ছে দাদা, যখন বলাররা যখন বল করেন, তখন যখন নন স্ট্রাইকে যিনি থাকেন, ওই নন স্ট্রাইকার তখন মানে ব্যাট নিয়ে আগায় পড়েন, মানে লাইনটা ক্রস করে আগায় যান রান নেওয়ার উদ্দেশ্যে। তো আমি একটা ম্যাচে দেখেছিলাম যে ওই বলার ওই ব্যাটসম্যানকে আউট করে দেন, এবং এটা আউট ছিল, আমি দেখছি। তো আমার নিয়মটা, মানে আপনার কাছ থেকে জানতে চাই যে নিয়মটা কি, মানে একজন ব্যাটসম্যান কতটুকু আগাতে পারবেন বোলিং করার সময়, নন স্ট্রাইকার কতটুকু আগাতে পারবেন বা আউট করার, এখানে নিয়মটা যদি একটু বলতেন দাদা। জি, অনেক ধন্যবাদ। একেবারে খাঁটি ক্রিকেট হ্যাঁ, ব্যাকরণ বা আইনের কথা। না, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন এই কারণে যে এটা নিয়ে কিন্তু ক্রিকেটের শুরু থেকে অনেক বিতর্ক আছে। বিতর্ক আছে কি, নিয়মটা হচ্ছে সহজ, যে বল রিলিজ করার আগ মুহূর্ত পর্যন্ত আপনি এগোতে পারবেন না। তো কিন্তু যখন এগিয়ে যান, আপনি যদি তাকে আউট করে দেন, তিনি রান আউট। তো এইটা হচ্ছে যে ক্রিকেট হচ্ছে একমাত্র খেলা, যে ক্রিকেটে কিন্তু ইন্টারেস্টিং কিছু জিনিস আছে। সব খেলায় কি হয়, সব খেলা হচ্ছে রুলস, আর ক্রিকেট হচ্ছে লজ। ক্রিকেটে কিন্তু ল, ক্রিকেট আইন, নিয়ম না। তো তখন বলা হয় যে এটা একটা অভদ্রতা, এটা মানে দিস ইজ নট ক্রিকেট। আমরা মানে ইট ইজ নট ক্রিকেট কথাটা শুধুমাত্র ক্রিকেটে না, আজকে আপনি আপনার ব্যক্তিগত জীবনে একটা এমন একটা কাজ করলেন যেটা অশুভ, খারাপ, আমরা বলবো যে নোরোজ, ইট ইজ নট ক্রিকেট। তো এইটার পিছনেই হচ্ছে যে এটা অভদ্রতা, এটা অখেলোয়াড়োচিত, আনস্পোর্টসম্যান লাইক। এর ওই এগেনস্টে যুক্তিটা হচ্ছে যে ব্যাটসম্যান তার যখন ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা, বলটা রিলিজ হওয়ার মুহূর্তে বা আগে, এটা লাস্টে একটা নিয়মটা কি যেন একটা অ্যামেন্ড করা হয়েছে, এটা এতবার চেঞ্জ হয়েছে না। তো সে তো আর আনফেয়ার অ্যাডভান্টেজ নিচ্ছে। তার যে 22 গজ ধরেন দৌড়ানোর কথা বা 18 গজ দৌড়ানোর কথা, সে কম দৌড়াচ্ছে না, তো তাকে আউট করাটা কেন আনফেয়ার হবে? তো এই জিনিসটাকে বলে মান কার্ডেড, এই আউটটাকে। এটার কারণটা হচ্ছে যে এটা আপনার ইন্ডিয়ার একজন অলরাউন্ডার ছিলেন ভিনু মানকর, খুব বড় অলরাউন্ডার, বাহাতি স্পিনার ছিলেন, ব্যাটসম্যান, অনেক নিচের থেকে ব্যাট করে শুরু করে লাস্টে ওপেনও করেছেন। তো ভিনু মানকর এটা ফার্স্ট টাইম করেছিলেন আপনার অস্ট্রেলিয়া ট্যুরে। সেটা আপনার সম্ভবত 48 ট্যুরে। বিল ব্রাউন ছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার, তিনি এরকম এগিয়ে যাচ্ছিলেন একটা সাইড ম্যাচে, টেস্ট ম্যাচও করেছেন, সাইড ম্যাচও করেছেন। তো এই মানকার যেহেতু বড় কোনো আসরের প্রথম করেছেন, ইংলিশটা তো MANKD, মানকাদ, এই জন্য মানকার্ডেড হয়ে গেছে। আমরা যে মানকর বলি, উচ্চারণটা ইন্ডিয়াতে মানকর হয়। তো এটাকে একটা আউটটাকেই মানকার্ডেড বলে। যদি আমি বলি মানকার্ডেড, ক্রিকেটে যেগুলো লোক বুঝবে যে এই আউটটা হয়েছে। তো এইটা নিয়ে ইদানিং এই যে একটু পক্ষে বিপক্ষে কথা শুরু হয়েছে যে ব্যাটসম্যান যদি আনফেয়ার অ্যাডভান্টেজ নেয়, তাহলে আমি কেন সেই এটা দিব, আমারটা কেন এটা অন্যায় হবে। তো এটা খেলোয়াড় টু খেলোয়াড় ভেরি করে। যেমন আমাদের মোহাম্মদ রফিক মুলতানে সুযোগ পেয়ে ওটা করেননি। আবার কপিল দেব করেছেন, পিটার কার্সনকে বিরাট গন্ডগোল হয়েছিল সাউথ আফ্রিকাতে। কপিল দেবের যুক্তি ছিল যে আমি অলরেডি ওয়ার্নিং দিয়েছি। নর্মালি একটা অলিখিত ভদ্রতা হচ্ছে যে অন্তত একবার ওয়ার্নিং দেওয়া। কোর্টনি ওয়াশ করেননি, যেখানে ছিল যে আপনার ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে উঠতে পারবে কি পারবে না 87-এর ওয়ার্ল্ড কাপে, এত বড় স্টেক ছিল, তখন তিনি সেলিম জাফরকে করেননি, অনেক দূরে চলে গিয়েছিলেন, চাইলেই করতে পারতেন। তো এটা খেলোয়াড় টু খেলোয়াড় ডিফার করে। কিন্তু আমার যদি নিজের ব্যক্তিগত মত বলেন, আমিও এক ধরনের ক্রিকেট রোমান্টিসিজম থেকে ছোটোবেলাতে যখন বড় হয়েছি তখন চিন্তা করেছি যে এটা অন্যায়। কিন্তু পরে যখন বুঝেছি, ভাই তুমি তো অন্যায় সুবিধা নিচ্ছ, তাহলে তোমাকে আউট করার অন্যায় হবে কেন? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসলে বোলাররা এক ধরনের সৌজন্য দেখে আউটটা করেন না, এরকমই আমরা দেখি, প্রশংসায় মেতে এটাই বলছি। কিন্তু এটার পাল্টা যুক্তিটা ইদানিং খুব উঠছে, এবং করলে পরে আমরা আসলে কিন্তু এটা বড় নিউজ হয়।
অন্য অন্য ক্ষেত্রে কি হয়, অন্য কোনো আউট নিয়ে তো আলোচনা হয় না। এটা যখনই হয়, এটা আপনার ম্যাচ রিপোর্টে হোক, আলোচনায় হোক, এটা অবশ্যই উল্লেখ থাকে, যেহেতু এটা একটু ব্যতিক্রমী। ব্যতিক্রমী আউট। আমার মনে হয় যে যে দর্শক জানতে চেয়েছিলেন তিনি তো বটে, অন্য অনেকেই হয়তো পরিষ্কার হলেন পুরো বিষয়টি সম্পর্কে। আরো একজন দর্শক আছেন। জি, নাম বলে আপনার প্রশ্নটি বলুন। হ্যালো, আমি আলামিন কিশোরগঞ্জ থেকে বলছি। জি, আমি সুব্রতর কাছে একটা জিনিস জানতে চাইছিলাম। বলে ফেলুন। আমরা জানতে চাইছি যে টেস্ট ইতিহাসে ইন্ডিয়া পাকিস্তানের একটা ম্যাচ দেখেছিলাম, তখন কামরান আকমল একটা সেঞ্চুরি করেছিল। কে কে? সেঞ্চুরি কামরান কামরান আকমল। কামরান আকমল। হ্যাঁ, মানে পাকিস্তানের এই উইকেট কিপার সেঞ্চুরি করেছিল, কিন্তু এই সেঞ্চুরি ছিল টেস্ট ইতিহাসের সেরা সেঞ্চুরি। এটা কেন? টেস্ট ইতিহাসে সেরা সেঞ্চুরি বলা হয়েছিল? হ্যাঁ, আর কে বলেছিলেন? হ্যাঁ, এটা আমি পত্রিকায় পাইছিলাম। এটা পত্রিকার মধ্যে আমি পাইছিলাম। আচ্ছা, আপনার কোন কোন ম্যাচ আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, সম্ভবত ইন্ডিয়া টুরের ম্যাচ। আচ্ছা, করাচি হয়েছিল। মাঠটা বলি, করাচিতে ইরফান পাঠানে হ্যাটট্রিক করেছিল। আচ্ছা, প্রথম ওভারে হ্যাটট্রিক করেছিল, তারপরেও ইন্ডিয়া এই ম্যাচ হেরেছিল। ওই ম্যাচ আমি কভার করেছি 2006 সালে। আপনাকে আমি নিশ্চিন্ত করতে পারি আলমিন সাহেব, আপনি যেখানে এটা পড়ে থাকেন কথাটা একদম ভুল, এবং এটা মিথ্যা বলবো না। সেরা একটা ইনিংস, সেরা কি সেরা না, এটা তো মানে সত্যি মিথ্যার ব্যাপার। না না, এর প্রশ্নটা হচ্ছে যে 39 রানে তো 6 উইকেট পড়ে গেছিল পাকিস্তানে। তখন থেকে এরপরে যে তিনি আসলে মানে হ্যাঁ, সেঞ্চুরি খুব ভালো সেঞ্চুরি ছিল। মানে এরকম ইতিহাসে তো আর সেঞ্চুরি নাই। আর অবশ্যই আছে, আরো অনেক আছে। 39 না রানে না, লাস্ট 9 নাম্বার ব্যাটসম্যানে সেঞ্চুরি করে, কিন্তু এমন পরিস্থিতিতে থাকে সেঞ্চুরি করাটা তো খুব টাফ ব্যাপার। তাহলে আপনার যদি সিদ্ধান্ত হয় যে এটা টেস্ট ইতিহাসের সেরা সেঞ্চুরি, এটা আপনি ভাবতে যে সেরা না, আমি তো- সেঞ্চুরিটা এটা মানুষের নিজের বিবেচনার উপর ডিপেন্ড করে। আপনি যদি মনে করেন যে এটা টেস্ট ইতিহাসের সেরা সেঞ্চুরি, আমার কোনো আপত্তি নেই, আমি সেটাকে টেস্ট ইতিহাসের সেরা সেঞ্চুরি মনে করি আমার না, ঠিক আছে? একটা জিনিস জানার দরকার ছিল, আজকে যে খেলাটা হয়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের, এটা তো 99 জার্সির সাথে একদম মিল, কারণ এটা কি উপলক্ষে করা হয়েছিল? আমি ওনার প্রশ্ন বুঝতে পারছি না। জি জি, অনেক ধন্যবাদ দর্শক। আপনি কি সে পরের প্রশ্ন বুঝে? না, বুঝি নাই। তবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডটা 10-এ তিনি ভালো করেছেন, এটা নিয়ে আমি আলাপ করছিলাম, কারণ জি। লাইভ ম্যাচের খুব আকাল দেখা দিয়েছে নরওয়েজ। তিনি সম্ভবত 99 সালের কোন একটা ম্যাচে উল্লেখ করে বলেন যে জার্সির সঙ্গে মিল আছে। ও আচ্ছা ভাই, এত তো খেয়াল করা সম্ভব না। আল্লাহ আলমিন সাহেবকে আমরা এই অনুষ্ঠানে নিয়ে আসা দরকার। না, এই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আমি আসতাম এই কারণে যে আমরা এক সময়, আমার বন্ধু আনিসুল হক, আপনি খুব ভালো চিনেন, ও আমাকে নিয়ে খুব দুষ্টামি করতো যে ভাই, মানুষ মনের আনন্দে খেলে, একটা যুক্তি আছে। দর্শক খেলা দেখতে যায়, খেলা দেখে আনন্দ পায়, এটার একটা যুক্তি আছে। সেই খেলা দেখে একজন লিখবে, এটার জন্য টাকা পাবে, এটা কেমন কথা? এটা আবার কি ধরনের প্রফেশন? তো আমাদের ক্রীড়া সাংবাদিক প্রফেশন তো এইটাই। তো আমরা দুষ্টামি করে মাঝে মধ্যে বলতাম যে যদি পৃথিবীতে হঠাৎ করে খেলা বন্ধ হয়ে গেল, তখন আমার কি হবে? তখন তো আমার চাকরি নেই, কাজ নাই, আমার কাজই যেহেতু এটা। তো এখন কিন্তু কিছুটা পরিস্থিতি সেদিকে যাচ্ছে সামনে। করোনা। হ্যাঁ, মানে করোনার কারণে। এবং আপনি যদি টেলিভিশনগুলো দেখেন, টেলিভিশনে কদিন পরে আপনি লাইভ খেলা খুঁজে পাবেন না, যেহেতু আপনার ধরেন লা লিগা আগেই বন্ধ হয়ে গেছে, আপনার সিরিয়া বন্ধ হয়েছে সবার আগে, যদি ফুটবল বলি। সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লিগ জোর করে এক ধরনের চলছিল বলতে গেলে, দর্শক শূন্য। হ্যাঁ, কিছু দর্শক শূন্য। ইংলিশ প্রিমিয়ার লিগ দর্শক সহই চলছিল, ওই দর্শক শূন্য হয় নাই, ওইটাও স্থগিত হয়ে গেছে অলরেডি। আপনি যদি, কারণ আর্সেনালের কোচের ধরা পড়েছে করোনা, আপনার চেলসির এক স্ট্রাইকারে ধরা পড়েছে, এর আগে তো জুভেন্টাসের পড়েছে, ওটা সিরিয়ার, আমি ইংল্যান্ডের কথা বলছি। আর যদি ক্রিকেটের কথা বলেন আপনি, আজকে তো অনেকগুলো ডেভেলপমেন্ট আছে। আপনার সাউথ আফ্রিকা এসেছিল ইন্ডিয়াতে খেলতে, সাউথ আফ্রিকা ইন্ডিয়ার সফর অসমাপ্ত রেখে চলে যাচ্ছে। শ্রীলঙ্কাতে এসেছিল ইংল্যান্ড, ওইটা সবচেয়ে আরও বেশি, যে ওদের 2টা টেস্ট ম্যাচ খেলার কথা ছিল, 19 তারিখে ফার্স্ট টেস্ট ম্যাচ, তারা প্রস্তুতি ম্যাচ খেলছিল, দল মাঠে ছিল। সেই মাঠে থাকা অবস্থায় এখন সিদ্ধান্ত হয়েছে যে এই ট্যুর পোস্টপন্ড হয়ে যাবে, তারা ওই মাঠ থেকে খেলা চলা অবস্থায় উঠে বেরিয়ে চলে আসছে এবং তারা দেশে ফিরে যাচ্ছে। তো পরিস্থিতিটা এত ভয়াবহ, এই কারণে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যে খেলাটা হয়েছে, মানে একটা লাইভ খেলা দেখছি, এটা যে ধরেন গত এক সময় ধরেন প্রথম যখন ডিশ এলো বাংলাদেশে, তখন এটা বিরাট ব্যাপার ছিল আমাদের জন্য লাইভ খেলা দেখাটা। তো এখন তো লাইভ খেলা কি, বরং কোনটা রেখে কোনটা দেখবে এই অবস্থা। হ্যাঁ, হ্যাঁ। তো আজকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড খেলা দেখছি, একটা লাইভ খেলা হচ্ছে, এটা মনে হচ্ছে অনেক মহার্ঘ একটা জিনিস। এবং খেলাটা হয়েছে পুরো দর্শক শূন্য স্টেডিয়ামে, সিডনির মতো, সিডনি ক্রিকেট স্টেডিয়াম, অনেক বড় স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে কোনো দর্শক নেই। এবং ওই ম্যাচের পরে অ্যারন ফিঞ্চ আর আরেকজন খেলোয়াড় বলছিলেন তাদের অভিজ্ঞতার কথা, যে পুরো মাঠের পুরো অন্যরকম লাগছিল। একটা কথা, সরি, সদি আপনার নিউজিল্যান্ডের, যে কোনো কথা বললে ইকো হচ্ছে। আর যদি ম্যাচটা আপনি দেখে থাকেন, সেটা খুব মজার হয়েছে যে ওইখানে তো নর্মালি কী হয়, জেতার পরে আপনার হাই ফাইভ হয়, যেহেতু ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে বলা ছিল যে এটা আপনার হাত মেলানো যাবে না, না মেলানো ভালো, তো এটা জেতার পরে তারা সেলিব্রেট করেছে কোনোই লাগিয়ে। আর সবচেয়ে মজা হয়েছে আপনার টসের সময়, হ্যাঁ, যখন টস করতে গিয়েছেন অ্যারন ফিঞ্চ আর কেন উইলিয়ামসন, আপনি দেখেন এই যে টস করে
ওনারা হাত মিলিয়ে ফেলেছেন, ঠিক আছে, হ্যান্ডশেক করে ফেলেছেন। এতদিনের অভ্যাস না এটা, আমার সঙ্গে তো হচ্ছে। আপনি তো হাত বাড়িয়ে দেন, আমি রিফিউজ করেছি কয়েকবার, আমি মন খারাপ করেছি। পরের দৃশ্যটা দেখেন, জি হ্যান্ডশেক করে ফেলার, এই দেখেন, এখন দেখেন তার অ্যারন ফিঞ্চের মুখটা দেখেন, হ্যাঁ কি করলাম, আর উইলিয়ামসনের হাত দেখেন। তো এগুলা আসলে, এই দৃশ্যগুলো আদৌ মানে সত্যি কিনা এরকম সন্দেহ লাগে, যেগুলো কি হচ্ছে আসলে। তো এই ম্যাচে মানে বাকি দুইটা ম্যাচ, আরেকটা ম্যাচ হবে সিডনিতে, এরপরে হোবার্টে হবে, এটাও আপনার দর্শক শূন্য মাঠে হবে। এরপরে T20 সিরিজ আছে এই মাসের শেষে, সেটা আদৌ হবে কিনা সন্দেহ। অস্ট্রেলিয়ার মেয়েদের দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা ছিল, সেটা বাতিল হয়ে গেছে। মানে সব কিছু মিলে এটা একটা মানে যেটা আসলে খেলাটাকে আমি যদি বড় করে তুলি, এটা আসলে অন্যায় হয়, যেখানে মানুষের জীবন বিপর্যস্ত। ইতালির গল্প শুনছিলাম কালকে, প্রতিটা মানুষ গৃহবন্দী, রাস্তায় বেরোনো যাচ্ছে না। তো সেইখানে খেলা কিভাবে হয়? খেলা তো আর জীবনের চেয়ে বড় না। নিশ্চয়ই। আরেকজন দর্শক আছেন, আমরা তার কথাটাও শুনি। কে আছেন? হ্যালো, জি বলুন। হ্যাঁ, খাগড়াছড়ি থেকে আজহার বলছি। জি হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি। করোনা নিয়ে প্রশ্ন করেন। দাদা, আমার ফোনটা আসলে প্রশ্ন করার জন্য নয়, একটু আগে একজন দর্শক ফোন করেছিলেন যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ম্যাচটা 99-এর যে বিশ্বকাপের জার্সি, সেই প্রসঙ্গে উনি জানতে চেয়েছেন আর কি। তো ওনার জন্য আমার ফোনটা করা আর কি। আচ্ছা, আমি আসলে প্রশ্নটা বুঝতেই পারিনি ওনার। ভালো হয়েছে বলেন। না, উনি বলেছিলেন যে আজকে যে ম্যাচটা হলো, এটা জার্সি দুটো ছিল এই 99 বিশ্বকাপে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের যে জার্সি পরেছিল, ঠিক সেই জার্সির মোটামুটি একটা রেট্রো আর কি। আচ্ছা আচ্ছা, এটা কেন আর কি। তো এটা নিয়ে সকালে খেলা দেখার সময় আমারও একটু কৌতূহল হয়েছিল যে কি ব্যাপার, এটা তো আমরা আগে দেখছি। আমি একটু গুগল করে দেখলাম যে আসলে গত বছর সিএ ক্রিকেট অস্ট্রেলিয়া তারা একটা তাদের ওয়েবসাইটে একটা পোল আয়োজন করেছিল যে 2020 সালে মার্চ মাসে যে সিরিজটা হবে নিউজিল্যান্ড সাথে, ওই সিরিজে তারা অস্ট্রেলিয়া দলকে কি জার্সিতে দেখতে চায়। তারা 8টা পুরনো জার্সি তাদের ওয়েবসাইটে দিয়েছিল এবং সেখান থেকে পাবলিক ওপিনিয়নের ভোটিং এর মাধ্যমে অস্ট্রেলিয়ার দর্শকরা এই জার্সিটা বাছাই করে, যেটা হচ্ছে 99 বিশ্বকাপের যে জার্সি, সেইটা তারা আর কি পছন্দ করেছিল। এবং পরবর্তীতে ঠিক একই কাজটা ক্রিকেট নিউজিল্যান্ডও করে। তারাও ওয়েবসাইটের মাধ্যমে মানে ভোটিং এর মাধ্যমে ওখানকার যে দর্শকরা নিউজিল্যান্ডের, তারাও 99 জার্সিটাকেই তারা বাছাই করে। তখন সিদ্ধান্ত হয় যে ঠিক আছে, মানে 2020 সালের মার্চে যে সিরিজটা হবে সেটা ওই 99 জার্সি পরে দুই দল খেলবে আর কি। ঠিক আছে আজাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনফ্যাক্ট আমি খালি গ্যালারি নিয়ে এত বেশি আলোড়িত ছিলাম, ওইভাবে খেয়াল করিনি। তো ওই যে আপনার কোন বনাকে কোরপতিতে হয় না, যে কোনো কোশ্চেন না পারলে লাইফ লাইন নেওয়া যায়, ওই যে বন্ধুকে ফোন করা যায়, তো আজহারের নাম্বারটা আমার দেখে দিতে হবে। নেক্সটে যদি এই জাতীয় জটিল প্রশ্ন আসে, যেটা আমি ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়বে না বা আমি জানি না, দর্শককে অবশ্যই ফোন দেব, তখন আমরা আজহারকে ফোন দিব। হ্যাঁ নিশ্চয়ই। আমরা এই আলোচনাটিও করতে চাই, আপনি যে করোনা এবং খালি মাঠ এবং খেলাধুলায় যে প্রভাবটা পড়তে যাচ্ছে, এটা নিয়েও শুনতে চাই। আরো দর্শকও নিশ্চয়ই অপেক্ষায় আছেন, আমাদের সঙ্গে যুক্ত হতে চান। তবে একটা ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরবো, সঙ্গে থাকবেন। আমরা আছি নিউজ গ্যালারি উইথ উৎপল শুভ্র, এবং অসংখ্য দর্শকও আছেন আমাদের সঙ্গে, তারা ফোনে যুক্ত হতে চান। এরকম একজন দর্শকের ফোন দিয়ে আমরা এবারের আলোচনাটা শুরু করি। কে আছেন দর্শক? কথা বলুন, কে আছেন আমাদের সঙ্গে? জি, শুনতে পাচ্ছি। জি জি বলুন, আমরা শুনছি। জি, কাকতালীয় ভাবে আমিও আলামিন বলছি কিশোরগঞ্জ থেকে। জি জি, আমার প্রশ্নটা হচ্ছে এই করোনা ভাইরাসটা নিয়ে। আসলে বিগত কিছুদিন ধরে দেখছি যে এই করোনা ভাইরাসে যারা এফেক্টেড, এই নিউজটা মিডিয়াটা অনেক বেশি হাইলাইট করছে। তো আমার প্রশ্ন হচ্ছে, এই জিনিসটা কেন হাইলাইট হচ্ছে না যে করোনা ভাইরাস থেকে অনেকে ভালো হয়ে বাড়িতে ফিরে গেছেন? এই নিউজটাই তো আমার মনে হয় এটা হাইলাইট করা বেশি প্রয়োজন ছিল, যেটাতে আমরা সাধারণ পাবলিক এটাতে হয়তো একটু ভয় পাচ্ছি এই কারণে যে হচ্ছে এটাতে অনেক বেশি এফেক্টেড, এই নিউজটা আমরা বেশি পাচ্ছি, কিন্তু এখান থেকে তো অনেক মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। এটা কেন হাইলাইট করছে না মিডিয়া? আর এই করোনা ভাইরাস থেকে তো মহামারী ঠিক আছে, কিন্তু এখানে তো মৃত্যুর হার তুলনামূলক আমি জানি যেটা কম, 2% বা 3%, 2.5%। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আসলে আমি তো করোনা নিয়ে প্রশ্ন করতে বলেছিলাম মজা করে, কারণ এটা আসলে
ঠিক করোনা বিষয়ক অনুষ্ঠান না। এখন টেলিভিশনের যতগুলো টক শো সবগুলো মোটামুটি করোনা নিয়ে হচ্ছে। এবং নওরোজ ইমতাজ ইতিমধ্যে মনে হয় 4-5টা করে ফেলেছেন, আরো বেশি হতে পারে। আরো বেশি হতে পারে আমি জানি না, কিন্তু করোনা নিয়ে যেটা উনি বলছিলেন যে মিডিয়া কেন বলছে না, মিডিয়া কিন্তু আজকে বলছে যে একজন সুস্থ হয়ে কিন্তু বাড়ি গেছেন, হ্যাঁ, এটা তিনজনের বলছে, আর মধ্যে। এটা তো সবাই জানছে যে এটাতে মৃত্যুর হার কম বা সব বয়সের অত ঝুঁকিও নাই। ভয়টা যেটা হচ্ছে যে ছোঁয়াচে, একদম ছোঁয়াচে, একটা হচ্ছে আমার নিজের পার্সোনালি যেটা ভয়, যদি এটা ঠিক অনুষ্ঠানের সঙ্গে প্রাসঙ্গিক হচ্ছে না, মানে তারপরে বলি, সেটা হচ্ছে যে কোয়ারেন্টাইনটা। যে ধরেন আমাকে ওদের কি হচ্ছে, জাস্টিন ট্রুডোর ওয়াইফের সমস্যা হয়েছে, উনি সেলফ আইসোলেশনে চলে গেছেন। এই জুভেন্টাসের একটা প্লেয়ারের সমস্যা হয়েছে, জুভেন্টাসের প্লেয়াররা সব আইসোলেশন চলে গেছেন। এখন আমার আইসোলেশন গেলে পরে আসলে কোথায় যাবো? আমি কি আমার বাড়িতেই থাকবো? সেক্ষেত্রে আমাকে খাবার দিবে কে? আমি অনেক বাড়িতে আছে কমন বাথরুম, তার কমন কোথায় ইউজ করবে? এই জিনিসগুলো নিয়ে মানুষের মনে আসলে আমি মনে করি ভয়টা বেশি। আমার মনে হয় করোনাটা একটু বেশি, মানে মিডিয়ার আসলে এখন হয়তো বা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা, তারা হয়তো এই বিষয়গুলো নিয়ে এটা নিয়ে আলোচনা হচ্ছে। ইনফ্যাক্ট এটা নিয়ে তো আলোচনা হচ্ছে। আলোচনা টেলিভিশন খুললে পরে এটা ছাড়া আর কিছু পাচ্ছি না এখন। যে আরো একজন দর্শক আছেন, কে আছেন? আচ্ছা, জি, কে আছেন আমাদের সাথে কথা বলতে চান, বলুন। জি, আসসালামু আলাইকুম। ইসলাম, জি জি, আমি শামসুজ্জামান বলছিলাম খিলগা থেকে। বলুন। জীবন তো একটু বলছিলাম যে যেহেতু একজন বরণ একজন ব্যক্তি এমন একটা সময় বলে তার আপনারা ভাষ্যকার নিচ্ছেন, বাট আমরা তার কথাটা শুনবো নাকি সংবাদটা শুনবো? কিন্তু তার কথাটা আমাদের শোনার জন্য মনটা অনেক সময় ব্যাকুল হয়ে থাকে, বিভিন্ন ধরনের কোশ্চেন করতে চাই বা বিভিন্ন কিছু জানতে চাই, বাট সেটা হলো কি আমরা এটা জানতে পারি না। আবার আপনাদের সংবাদটা পূর্ণাঙ্গ আমরা বুঝতে পারি না। তো আমাদেরকে একটু যে কোনো টাইমটা হয় সংবাদের পরে বা সংবাদের আগে একটু দেয়া যায় কি? সংবাদ বলতে আপনি কি বলছেন? মানে আমরা যে আলোচনা করি সেটার কথা বলছেন? জি 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 জি। আরো একজন দর্শক অপেক্ষায় আছেন, তার কথাটা শুনে আমরা উৎপলসুব্রর কাছে যেতে চাই। কে আছেন আমাদের সঙ্গে? জি, আমার নাম রাজীব, আমি ঢাকা থেকে বলছিলাম। জি, আমি দাদার কাছে জানতে চাচ্ছিলাম যে আমাদের এখন বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের 3 ফরম্যাটেই 3টা ক্যাপ্টেন আছে। তো 3 ফরম্যাটে 3টা ক্যাপ্টেন না হয়ে যদি একটা বা 2টা ক্যাপ্টেন হতো 3 ফরম্যাটে নেতৃত্ব করার জন্য, তো সেটা কি ভালো হতো না? অ্যাডজাস্টমেন্টে দিতে ভালো হতো না? জি, অনেক ধন্যবাদ মতামত দর্শক। জানতে চাচ্ছিলাম। জি, প্রথম প্রশ্নটা কি ছিল? প্রথম প্রশ্নটা আসলে আগে এটা দিয়ে শুরু করে পরে প্রথম প্রশ্নে যাই। না, সেটা তো আইডিয়ালি অবশ্যই ভালো হতো, কারণ আপনার এক ধরনের প্রথম যখন এই জিনিসটা আসলো ক্রিকেটে, মেনলি এসেছিল অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়া স্টিভ ওয়ার, মার্ক টেলর আলাদা হয়ে গেলেন টেস্টের ওয়ানডে, যেহেতু মার্ক টেলরকে তারা ওয়ানডে দলে থাকার যোগ্য মনে করছিলেন না। এর থেকে প্রথম 2 ক্যাপ্টেনের শুরু। তারপর তো এটা অনেক দেশে হয়েছে। তারপরে অনেক সময় অনেক যুক্তি দেওয়া হয়েছে যে এটা ওয়ার্কলোডটা একটু ভাগ হয়ে গেল, একটু হয়ে গেল। শুরুর দিকে বড় একটা প্রশ্ন ছিল লয়ালিটি ভাগ হয়ে যায় কিনা, যেহেতু ক্রিকেট ক্যাপ্টেন্সি আপনি আজকে ড্রেসিং রুমে একসঙ্গে হয়তো টেস্ট খেললেন, তারপরে ওয়ানডে সিরিজ, আজকে এ নেতা কালকে সে নেতা, এটা একটা ওই ঝামেলা হয় কিনা। তো আইডিয়ালি হচ্ছে নিউজিল্যান্ডে যেমন একজনই, ইন্ডিয়াতে একজনই। তো এইসব ক্ষেত্রে একজন হলে অনেক ভালো হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে এখন যে আমাদের যেহেতু টেস্ট ক্যাপ্টেন ধরেন মমিনুল, তো মমিনুল তো ওয়ানডে টি-20 বলতে গেলে খেলেনই না, রেগুলার কি বলবো, খেলেনই না। তো মাহমুদুল্লাহ টি-20 ক্যাপ্টেন, তাকে এখন ওয়ানডে করলে হয়তো 2জন ক্যাপ্টেন থাকতেন। তো মাহমুদুল্লাহর ভবিষ্যৎ নিয়ে নির্বাচকরা বা কোচ হয়তো খুব বেশি কনফিডেন্ট না, যে কারণে এখানে আবার তামিমকে তারা লং টার্ম চিন্তা করছেন। তো এটা ঘটনাচক্রে হয়েছে। আমাদের মূলত বেশিরভাগ সময় আমরা 2 ক্যাপ্টেন নিয়েই খেলেছি। মাঝখানে অল্প কিছুদিন একটা ঝামেলার জন্য 3 ক্যাপ্টেন ছিল। আইডিয়ালি আমি মনে করি 1 ক্যাপ্টেন হলে সবচেয়ে ভালো, ম্যাক্সিমাম 2, 3 ইজ টু মেনি, কিন্তু এর কিছু করার নেই এই মুহূর্তে। কিন্তু এটা আসলে দেশ মানে দল থেকে দল বোর্ডের সিদ্ধান্তের উপর আসলে, হ্যাঁ তা তো বলি, ক্যাপ্টেন তো বোর্ড সিলেক্ট করে। আর প্রথম দর্শক যিনি ফোন ওইটার করেছিলেন, উত্তর নরোজ আপনিও দিতে পারেন, কারণ ওইটার উত্তর আমি কি দিব। কারণ আসলে যেটা হয় যে দর্শকের প্রশ্নের উত্তর দিতে ভালো লাগে, কারণ এই অনুষ্ঠানে আমরা কি বলবো এক ধরনের তো আমরা জানি, আমরা তো একটু প্রস্তুতি নিয়ে আসি, আমরা জানি। কথায় হয়তো কথা বলতে বলতে হয়তো একটা অন্য কথা বলে ফেলি, কিন্তু একটু তো হোমওয়ার্ক থাকে। দর্শকের প্রশ্নগুলো তো আমি জানি না কি হবে, কাজে এটা একটা অনুষ্ঠানে এক ধরনের বাড়তি কি বলবো স্পাইস যোগ করে। কিন্তু যেটা হয় আসলে যে যদি এর মনে হতো যে আমরা কিছুক্ষণ নিরবিচ্ছিন্ন আলোচনা করার পরে এই 10 মিনিট শুধু প্রশ্ন নিলাম, তো তখন আবার টানা প্রশ্ন আসলো কিনা, এটা একটা ব্যাপার। হ্যাঁ মানে আসলে যেহেতু লাইভ শো, আমরা সরাসরি কথা বলছি এবং কথা নিচ্ছি সাধারণ মানুষের, ফলে সেটা আবার ঠিক ব্যাটে বলে মেলানোটাও হয়তো অনেক সময় কারিগরি জটিলতা হতে পারে, হ্যাঁ, অনেক রকম ঝামেলা হতে আমাকে পারে। অনেকে অভিযোগ করেছেন তার ফোনে ফলে লাইন মিলেমিশেই হওয়াটা ভালো।
এরকম একটা আপাতত বৈচিত্র্য। আপাতত সেটাই। তারপর একদিন কখনো হতেই পারে এরকম যে সপ্তাহে হয়তো দুদিন হতে পারে যে সেদিন শুধু হয়তো চুপ করে বসে থাকলাম, শুধু প্রশ্নের উত্তরই দিলাম, কাঠগড়ায় উৎপল শুভ্র, না, এটা হতে পারে, তাই না? আমরা শুধু যে ফোন নিচ্ছে, কিন্তু অনেক দর্শক কিন্তু ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন, আপনাকে অনেক প্রশ্ন করতে চান। আমরা বলছি যে আপনি ফোন করেন। নেক্সট আমরা এটা অ্যাড করবো। তখন হয়তো ওই যে ফোনে কে বলছেন, কোথা থেকে বলছেন, শোনা যাচ্ছে না, এই সময়গুলো বাঁচিয়ে হয়তো আমরা একটু বেশি প্রশ্নের উত্তর দিতে পারবো। আমরা আরো বেশি নিতে পারবো। আমরা বরঞ্চ আমাদের সময় খুব দ্রুত বয়ে যায়, আমরা একটু আমাদের আজকের যে এই দিনে যেটা আমাদের নিয়মিত আয়োজন, অনেক দর্শকই পছন্দ করেন আপনার কাছ থেকে এগুলো শুনতে। আমরা এই দিনে আপনার কাছে কি কি শুনবো? ক্রিকেটের এই দিনে যদি স্পেসিফিক বলি, এটা নিয়েও কথা আছে আসলে। শুধুমাত্র খেলা তো শুধুমাত্র ক্রিকেট না, যদিও প্রশ্ন দেখেন একটাও কিন্তু ক্রিকেটের বাইরে আসেনি। তো আসলে অন্য খেলাও তো আছে, অন্তত ফুটবল আছে। মোহাম্মদ আলী যেদিন প্রথম হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন হলেন, বা যেদিন তিনি শিরোপা হারালেন, বা ব্রাজিল প্রথম ওয়ার্ল্ড কাপ জিতলো, এগুলো তো আলোচনা করার বিষয়। কিন্তু আমরা বলতে ক্রিকেট দিয়ে সময় শেষ করতে পারছি। সাধারণ মানুষ তো ক্রিকেটটাকেই বেশি ভালোবাসেন, হৃদয়ের খুব ভালো জায়গায় আমরা সেটা ধরে নিয়ে এইভাবে চালিয়ে যাচ্ছি, তারপর দেখা যাক একদিন কি হয়। এই দিনে আমি আজ প্রথম যেটা বলবো, সেটা বলতে গিয়ে মনে হচ্ছিল যে বেশি দিন আগের কথা না। তো এটা যেটা হচ্ছে বয়সের সমস্যা। আসলে বেশি দিন আগের কথা না, 1996 সালের কথা। এটা আসলে আমার জন্য বেশি দিন আগের কথা না, যেহেতু আমি নিজেই ওই ওয়ার্ল্ড কাপটা কভার করেছি। কিন্তু আমি হিসাব করতে গিয়ে দেখলাম এটা আসলে 2 যুগ আগের কথা, 24 বছর আগের কথা। আপনি বোধহয় তখন খুব ছোট, আমার ধারণা। হ্যাঁ, তো এই দিনে কলকাতায় সেমিফাইনাল হয়েছিল ওয়ার্ল্ড কাপের, ইন্ডিয়া আর শ্রীলঙ্কা। তো এটা এত বহুল আলোচিত যে আমার ধারণা যারা ওটার প্রত্যক্ষদর্শী না, তারা ওই জিনিসটা জানেন। তারপর আরেকটু আমার স্মৃতিচারণ করতে ইচ্ছা করছে, যদি আমি ওই দিন স্টেডিয়ামে ছিলাম না। আমি তখন ছিলাম পাকিস্তানে, লাহোরে। কারণ 2টা সেমিফাইনাল হয়েছিল ইন্ডিয়াতে, খেলাটা হয়েছিল ইন্ডিয়ার পাকিস্তান মিলিয়ে। তো যে কারণে ইন্ডিয়া, পাকিস্তান আর শ্রীলঙ্কা তো পরে অনেকে অস্ট্রেলিয়া গেল না, ওয়েস্ট ইন্ডিজ গেল না, ঝামেলা হলো। তো আবার এই বর্ডার ক্রস করে এসে যাওয়াটা খুব ঝামেলা ছিল। কলকাতায় আমাদের অন্য সাংবাদিক ছিলেন, আমি লাহোরে হোটেলে বসে খেলাটা দেখছিলাম। কিন্তু যেটা ওই খেলাটা এই কারণে আলোচনা করছি যে এটা অন্য 10টা সেমিফাইনালের মতো ছিল না, কারণ ওই ম্যাচে গন্ডগোল হয়েছিল, পুরো ম্যাচটা শেষ হতে পারেনি। তো আমার ওই ম্যাচের কথা শুনলে মনে হলে প্রথম যেটা মনে হয়, ধরেন ইন্ডিয়া শ্রীলঙ্কা খেলছে, এই 2 দল গ্রুপ ম্যাচে দেখা হয়েছিল 2 দলের, এবং ভারত রীতিমতো উড়িয়ে দিয়েছিল শ্রীলঙ্কা। এবং সেটার বড় কারণ ছিল জয়াসুরিয়া আর কালু ভিতরানের ওপেনিং পার্টনারশিপ। ওইটা ওয়ার্ল্ড কাপে তো ওইটাই তো রিভিলেশন ছিল, এই দুজনের ওপেনিং পার্টনারশিপ শুরুতেই ওভার দ্য টপ মারা। তো ওই সেমিফাইনালটা শুরু হয়েছিল মহানাটকীয়ভাবে, মানে ভরা ইডেন গার্ডেন্সে আপনার প্রথম ওভারে 3rd ম্যানে ক্যাচ দিয়ে 2 ওপেনারই আউট। তো তারপরে নামলেন অরবিন্দ ডি সিলভা। অসংখ্যগুলো সিনেমনে নেমেছিলেন তিনি আউট হয়ে গেলেন 35 রানে 3 উইকেট, আর 2 উইকেট পড়েছে 1 রানে। তো এটা বোধহয় হাইলাইটসটা, এই যে শুরুটা দেখেন আপনি, এটা প্রথম বলে 1 রান নিবে যদি প্রথম বল হয়ে থাকে। কালো ভিতরানা ওপেনার এই ম্যাচের ভাগ্য গড়ে দিবেন বলে সবাই মনে করেছিলেন। এরপরে অরবিন্দ ডি সিলভা যে ইনিংসটা খেলেছিলেন আপনার 6, এই কারণে হয়তো ওইভাবে সেটা মূল্য পায়নি। যেসব শট খেলেছিলেন অবিশ্বাস্য সব শট। তো আমি লাহোরে ছিলাম, একটা বিশাল হোটেল, বুঝছেন, মানে বিশাল হোটেল বলতে মানে না, খুব দামি হোটেল না, ওই যেখানে শ্রীলঙ্কা টিমের উপর হামলা হয়েছিল ওই জায়গাটাকে বলে লিবার্টি চক। তো আমি হোটেলে ছিলাম, লিবার্টি, হোটেলের নামও ছিল লিবার্টি। তো এটা পুরোনো দিনের একটা হোটেল, রুমগুলো বিশাল বিশাল, অনেক উঁচু, একটু ভয় লাগতো, একা থাকতাম আমি। তো ওইখানে একা বসে বসে ওই যে দেখেন এই যে কাভার ড্রাইভটা, তো ওইখানে বসে ডি সিলভার যে ব্যাটিং দেখাটা না, আজকে যখন আমি এই ম্যাচটা নিয়ে আবার একটু গবেষণা করছিলাম, আমার মনে হলো যে মানে টাইম মেশিন করে আমি ঠিক ওই 2 যুগ পিছিয়ে গিয়েছি। আমি ওই ঘরের মধ্যে বসে বসে খেলাটা দেখছি, মানে আনবিলিভেবল। দেখেন শটগুলো দেখেন, এটা এই শট চলতে থাকলে কিন্তু পরে আমি কথা বন্ধ করে খালি শট দেখতে থাকবো। আজকে আমি অনেকক্ষণ এই খেলাটা দেখেছি। পরে যেটা হলো আসল ঘটনা, এটাই আসল ঘটনা, কিন্তু নন ক্রিকেটিং ঘটনা যেটা হলো, ইন্ডিয়া যখন ব্যাট করতে নামলো তখন 120 রানের মধ্যে যখন 8 উইকেট পড়ে গেল, কারণ উইকেটটা খুব শেষ দিকে খুব টার্ন করছিল। এটা নিয়ে বিরাট কন্ট্রোভার্সি আছে, ইন্ডিয়া কেন টসে জিতে করলো, প্রথমে বোলিং করলো, কিছু করতে পারেনি, কিন্তু বোলিং আসল কাজটা করেছিলেন। তেন্ডুলকারকে স্টাম্পিং করেছিলেন কালো ভিতরানা, জয়াসুরিয়ার বল। তো 120 রানে 8 উইকেট পড়ে যাওয়ার পর দর্শকরা প্রথমে গ্যালারিতে আগুন জ্বালালেন, কাগজ পেপার ছিল, তারপরে বোতল ছুড়ে মারলেন। তারপরে তো আপনার ম্যাচ রেফারি ক্লাইভ লয়েড নেমে শ্রীলঙ্কাকে জয়ী ঘোষণা করলেন। এটা ওয়ার্ল্ড কাপের মানে ফার্স্ট ম্যাচ, যেখানে ম্যাচ শেষ হওয়ার আগে কোনো দলকে জয়ী ঘোষণা করা হলো। আর আরেকটা এখানে একটু এই ম্যাচের আরেকটা দৃশ্য সবার মনে পড়ে, যে বিনোদ কাম্বলি এই ম্যাচ শেষ হওয়ার পরে, যখন ম্যাচটা শেষ হয় নাই, ম্যাচের অপমৃত্যু হওয়ার পর কাঁদতে কাঁদতে গ্যালারি মানে ড্রেসিং রুমে ফিরেছিলেন। বাংলাদেশের পুরনো ক্রিকেট দর্শকদের অনেকেরই হয়তো এই ম্যাচটার কথা মনে আছে। হ্যাঁ, এই ম্যাচ তো বললাম তো বেশি দিন আগের না, তো 2 যুগ আগের মাত্র। যাদের 35, 40, 50 তারা তো দেখেছেন এই ম্যাচ। এই যে শুরু হলো বন্ধুগণ।
পিসিআর থেকে আমাদেরকে জানাচ্ছে আর আমাদের হাতে আর 2 মিনিট আছে, মোটামুটি আলোচনা শেষ করতে হবে। আমরা কি এই ম্যাচেই থাকবো নাকি অন্য না, তাহলে আলোচনায় এই ম্যাচ যাব? তো আর দেখা গেল না, কামলির কান্নাটা দেখার দরকার নেই, দেখে দেখে নেবে মানুষ, ইউটিউবে পাওয়া যায়। জি। এরপরে আমি যে দুইটা ঘটনা বলবো, দুটাই হচ্ছে আপনার নিউজিল্যান্ড রিলেটেড, নিউজিল্যান্ডের গৌরব গাথা। নিউজিল্যান্ড এই দিনে 1956 সালে তাদের প্রথম টেস্টে তাদের প্রথম জয় পায়, সেটা ওয়েস্ট ইন্ডিজের সাথে অকল্যান্ডে। কত সালে? সেটা হচ্ছে 1956 সালে। তাদের 45তম টেস্ট, তাদের এই জয়ের জন্য 26 বছর অপেক্ষা করতে হয়েছে। এবং বাংলাদেশ যখন টেস্ট জিততে পারতো না, তখন এই এক্সাম্পলটা আমরা উদাহরণ দিতাম যে নিউজিল্যান্ড 26 বছর লেগেছে। তো আমরা একটু দেখে নিতে পারি যে কোন দেশের কতদিন লেগেছে প্রথম টেস্ট জয় পেতে। হ্যাঁ নিশ্চয়ই আমরা এটা অস্ট্রেলিয়া ইংল্যান্ড যেহেতু প্রথম টেস্ট ম্যাচ খেলেছে, আজ এক দলকে জিততেই হতো। অস্ট্রেলিয়া জিতেছিল, তাদের মাত্র 5 দিন লেগেছিল। তাড়াতাড়ি পরেরটা ইংল্যান্ড পরের টেস্ট ম্যাচে জিতে। পরের টেস্ট ম্যাচটা মেলবোর্নেই হয়। 15ই মার্চ প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়েছিল ইতিহাসে, যদিও তখন তারা জানতেন না যে এটা টেস্ট ম্যাচ। এই আলোচনা আরেকদিন করবো, এটা তারা এমনি একটা ম্যাচ খেলছিলেন। 31শে মার্চের সেকেন্ড ম্যাচ যেটা শুরু হলো, ওটাতে অস্ট্রেলিয়া জিতলো। পাকিস্তান টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে প্রথম ভারত ট্যুরে গেল। ফার্স্ট টেস্টে ইনিংসে হারলো, সেকেন্ড টেস্টে আবার ইনিংসে জিতলো ইন্ডিয়ার সাথে। মানে এটা আমরা দেখাচ্ছি কত টেস্ট লেগেছে সেই ক্রমানুসারে। যেমন পাকিস্তান আর আফগানিস্তান, পাকিস্তান আর অস্ট্রেলিয়ার সমান টেস্ট লেগেছে, 9 মাস লেগেছে। আফগানিস্তান প্রথম টেস্ট খেলেছে ইন্ডিয়ার সঙ্গে, জাতাভাবে হেরেছিল। আয়ারল্যান্ডের সঙ্গে যেমন খেলা হয়েছে, তখন দুই দলের পক্ষেই, এক দল জিতলেই নতুন, যে দুই দলই নতুন। পরেরটা ওয়েস্ট ইন্ডিজের লেগেছে আপনার 6 টেস্ট, 2 বছর 1 মাস। এটা আমি মনে করি খুবই রিমার্কেবল, ওই সময় চিন্তা করলে ইংল্যান্ডকে হারানো। জিম্বাবুয়ের 11 টেস্ট লেগেছে, এটাও বিরাট ব্যাপার ছিল পাকিস্তানকে হারানো তখন। এন্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ড ফ্লাওয়ার 2 ভাই মনে সেঞ্চুরি করেছিলেন এটাতে। দক্ষিণ আফ্রিকা 12, উপরেরটা হচ্ছে টেস্ট ম্যাচ, নিচেরটা হচ্ছে সময়। দেখেন 16 বছর 10 মাস তারা মাত্র 12টা টেস্ট ম্যাচ খেলেছে। কাজে সময় দিয়ে ভুল বুঝবেন না, তাদের সময় কিন্তু টেস্ট হিসেবে বেশি লাগেনি। শ্রীলঙ্কা 14, ভারতকে হারিয়েছিল কলম্বোকে। একই বছর বা পরের বছর তারা পাকিস্তানকেও হারায়, যদিও আম্পায়ারিং নিয়ে প্রচুর ঝামেলা ছিল। ভারতের কিন্তু অনেক লেগেছে, 25 টেস্ট লেগেছে, 19 বছর 8 মাস। ইংল্যান্ডের সঙ্গে চেন্নাই 1952 সালে, ভাষা আন্দোলনের বছরে তারা জিতেছিল। এবার বাংলাদেশ 35 টেস্ট ম্যাচ, 4 বছর 2 মাস। দেখেন 4 বছরে বাংলাদেশ খুব বেশি কিন্তু আমরা পিছিয়ে নেই, সময়ের হিসাবে একদমই নাই, টেস্টের হিসাবে তো বেশ পিছানো। যতগুলো আপনি দেখলেন সবগুলো তো আমাদের আগানো। দেখেন টেস্টের হিসাবে তো সমান। রাইট। নিউজিল্যান্ড শেষ। এইখানে আমার আর দুটো ব্যাপার বলার আছে। এই টেস্ট ম্যাচে নিউজিল্যান্ড যে জিতলো, নিউজিল্যান্ডের এই জয়টা সম্পন্ন হয়েছিল আপনার সেমি গুলিয়ান স্টাম্পিং করেছিলেন, ঠিক আছে, আল ভ্যালেন্টাইনকে, এটার মাধ্যমে। তো গুলিয়ানের মজাটা হচ্ছে যে এই খেলাটা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে। তিনি নিজে আসলে ওয়েস্ট ইন্ডিয়ান, যিনি নিউজিল্যান্ডকে জেতালেন। কারণ তিনি কিন্তু দাদা 10 সেকেন্ড পাবো। 10 সেকেন্ডে তো হবে না, তাহলে কি কালকের জন্য তুলে রাখবো? কালকের জন্য তো এই দিনে হবে না, এটা গতকালের দিনে হয়ে যাবে। আচ্ছা, 1951-52 সালে উনি অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড ট্যুর করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের পক্ষে। 5টা টেস্ট ম্যাচ খেলেছিলেন, তারপরে তিনি নিউজিল্যান্ডে গিয়ে স্থায়ী হয়ে যান। 4 বছর পরে, মানে ওই সময় কোয়ালিফিকেশনের নিয়ম ছিল 4 বছর পরে অন্য দেশের পক্ষে খেলা যায়। 4 বছর হওয়ার আগে তিনি নিউজিল্যান্ডের পক্ষে খেলতে নামেন, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কোনো আপত্তি করেনি, বরং ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা তাকে গোল হয়ে দাঁড়িয়ে 3 চিয়ার্স দেয়, ক্যাপ তুলে। ওই দলে 5 জন খেলোয়াড় ছিলেন যাদের সঙ্গে তিনি আগে টেস্ট খেলেছেন। তার একটা ছবি আমরা দেখতে পারি, উনি আন্ডার-19 একটা ওয়ার্ল্ড কাপে 2000 সালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার তুলে দিয়েছিলেন। তার চেহারাটা দেখা নিশ্চয়ই ছবিটা দেখবো। আমরা ছবি দেখছি দিবালার, কারণ তার করোনা ধরা পড়েছে বলে গুজব ছড়িয়ে পড়েছে। ছবি আর দেখার দরকার নেই। এই তো যে বায়ের ভদ্রলোক, ডানের ভদ্রলোক ভুল করবেন না আপনি, বায়ের ভদ্রলোক। উনি হচ্ছেন যে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে খেলেছেন। উনি হচ্ছেন 14 ক্রিকেটারের একজন ইতিহাসে যিনি 2 দেশের পক্ষে টেস্ট খেলেছেন। এটা নিয়ে একটা পর্ব হতে পারে। লাস্ট কথাটা বলি, লাস্ট 2টা কথা। এটা হচ্ছে ওনার যে আত্মজীবনী, যেটা আত্মজীবনীর নামটা অসাধারণ, ক্যালিপসো কিউই। যেহেতু তিনি ওয়েস্ট ইন্ডিয়ানও নিউজিল্যান্ডও, ক্যালিপসো কিউই নাম হচ্ছেন ওনার অটোবায়োগ্রাফির 2টা অংশ। নিউজিল্যান্ডে আরেকটা যে গর্বের কথা বলছি, এটা জাস্ট 2 লাইনে বলে শেষ করে দিই। 1974 সালে এই দিনে নিউজিল্যান্ড প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারায়। এটা এই কারণে বড়, অস্ট্রেলিয়া প্রচুর তুচ্ছ-তাচ্ছিল্য করতো আপনার এই নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ড তো তাসমান সাগর পার হলেই নিউজিল্যান্ড, কিন্তু তারা প্রথম 46 সালে নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচ খেলে। পরের টেস্ট ম্যাচ খেলে 27 বছর পর। 27 বছর তারা খেলেই নেই, কারণ হচ্ছে মনে করতো যাদের সঙ্গে খেলে সময় নষ্ট। 27 বছর পর নিজেদের দেশে ডাকে, 28 বছর পরে নিউজিল্যান্ডে খেলতে যায়, খেলতে গিয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচে হেরে বসে। এবং সেই ম্যাচে আপনার গ্লেন টার্নার 2 ইনিংসে সেঞ্চুরি করেন। আচ্ছা, আপনার কাছে আসলে আরো অনেক কিছু শুনবার ছিল এবং আপনি জিজ্ঞেস করেন, আমার সময় আছে। কিন্তু পিসিআর আমাকে আর সেই অনুমোদন দিচ্ছে না। আপনাকে ধন্যবাদ জানাই উৎপল সুব্রতা। আর দর্শক যারা এতক্ষণ সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের নিউজ গ্যালারি উইথ উৎপল শুভ্র। কাল রাতে আবারও নিশ্চয়ই উৎপল শুভ্রের সঙ্গে আপনাদের দেখা হবে।